আসসালামু আলাইকুম। ফাইন্যান্স উইথ রাফিক চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। এজ এই মিউচুয়াল ফান্ডটির নাম আমরা কম বেশি সবাই শুনেছি। বাংলাদেশে টপ মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে একটা। গত বছর যেই ফান্ডগুলা আমাদের দেশে তাদের ইনভেস্টরদের সবচেয়ে বেশি রিটার্ন জেনারেট করে দিয়েছে, তার মধ্যে এজ একটি। এজ তাদের ওয়েবসাইটে তাদের ডিসেম্বর ক্লোজিং এবং ফাইনাল ২০২৫ সালের ফাইনাল পোর্টফোলিও পাবলিশ করেছে। আমরা আজকে সেই পোর্টফোলিও নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি যারা এজের ইনভেস্টর তাদেরও কাজে লাগবে। তারা দেখতে পারবেন এজের ইনসাইডে কি হয়, এবং যারা ব্লু চিপ ইনভেস্টর, যারা ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করি, তারাও এটা সম্বন্ধে একটা খুব ভালো ইনসাইট পাবেন। ইনভেস্টিংয়ে কপি বলতে কিছু নেই, অন্যের আইডিয়া কপি করা একদম জায়েজ আছে। অনেক বিখ্যাত ইনভেস্টর মনীষ পাবরায় একটা বই লেখেন যার নাম ডন দ্য ইনভেস্টর, যেখানে তিনি একটা কনসেপ্ট বলছেন দ্য গ্রেট ক্লোনা। সেখানে তিনি দেখিয়েছেন তিনি কি করে ওয়ারেন বাফেটের আইডিয়া কপি করেন। আমরা শুধু মানুষের আইডিয়াই কপি করব না, আমরা শুধু এটাই দেখব না যে ওনারা কি স্টক ইনভেস্ট করেন এবং সেটা ডাইরেক্টলি কপি করব। আমরা তাদের মেন্টাল মডেল এবং থিঙ্কিং প্রসেস বোঝারও চেষ্টা করব। বিদেশে ফান্ড ম্যানেজাররা তাদের শেয়ার হোল্ডারদের চিঠি লেখেন এবং অনেক বই পাবলিশ করেন, কিন্তু আমাদের দেশে সেটা খুব দেখা যায় না। আমরা কি করতে পারি? এই যে বড় বড় ফান্ড ম্যানেজার যারা আছে তাদের সোশ্যাল মিডিয়াতে বা লিঙ্কডইনে ফলো করতে পারি। আমিও এজের ফাউন্ডার আসিফ খানকে লিঙ্কডইনে ফলো করি এবং তার লেখাগুলি পড়ি। উনি লিঙ্কডইনেও লেখেন এবং মাঝে মাঝে আমাদের দেশের বড় বড় পত্রিকাতেও লেখেন। সেখান থেকে আমরা কিছু ইনসাইট জানতে পারি। আসিফ খান রিসেন্টলি অনেক ব্যাংক নিয়ে লিখেছেন এবং স্কোয়ার ফার্মা নিয়েও তার লিঙ্কডইনে পোস্ট করেছেন। সেখান থেকে আমরা তার কিছু ইনসাইট জানতে পারি এবং থিঙ্কিং মডেল জানতে পারি। এই পোর্টফোলিওতে তার কিছু থিঙ্কিং মডেলের রিফ্লেকশন হয়েছে। আমরা যখন তার পোর্টফোলিও নিয়ে পুরো আলোচনা করব সেটা সেখানে দেখতে পাবেন। তো চলুন আমরা এখন বেশি কথা না বলে আমাদের ভিডিওতে চলে যাই। আমরা প্রথমে এক নজরে দেখে নিই এই ভিডিওটা কি করে স্ট্রাকচার করা হয়েছে। এই ভিডিওটা 5টা সেকশনে বিভক্ত করা হয়েছে। প্রথম সেকশনে থাকছে ফান্ডের পারফরমেন্স, তারপরে থাকছে এক্সিট এবং রিব্যালেন্সিং, তারপরে নিউ অ্যালোকেশন, তারপরে কারেন্ট হোল্ডিং, এবং তারপরে আমরা দেখব পুরা পোর্টফোলিওতে কি আছে। আমরা প্রথমে ফান্ডের পারফরমেন্স দেখে নিই। গত বছরটা বাংলাদেশ ইনভেস্টরদের জন্য ভালো যায়নি। আমার কয়েকটা ফেসবুক গ্রুপ আছে এবং সেখানে রেগুলার ইনভেস্টরদের সাথে কথা হয়। সেখানে আমার জানা মতে বেশিরভাগ ইনভেস্টরই লস করেছে, বিশেষ করে বছরের শেষে ইন্ডেক্সটা অনেক পড়ে যায়, বেশিরভাগ রিটেল ইনভেস্টরই লসে চলে আসে। আমার সাথে যাদের কথা হয়েছে তারা ডিভিডেন্ড অ্যাডজাস্টে মোটামুটি পজিটিভ অথবা বেশিরভাগ মানুষ লসে। আমরা যদি ডিএক্স ইন্ডেক্সের পারফরমেন্স দেখি, জানুয়ারি 1, 2025 সালে ডিএক্স ইন্ডেক্স ছিল 5218 এবং জানুয়ারি 1 তারিখে সেটা চলে আসে 4911। মানে কি ডিএক্স ইন্ডেক্স -5.89% নেগেটিভ। আমাদের বেশিরভাগ রিটেল ইনভেস্টরই নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে। ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্ট করার পর কিছু কিছু ইনভেস্টর পজিটিভে ছিলেন, ক্যাপিটাল ইরোশন হয়েছে। কিন্তু এজের পারফরমেন্সটা যদি দেখুন, এজের গ্রোথ ফান্ডটি 19.7% রিটার্ন জেনারেট করেছে। এটা একটা অনেক ফ্যান্টাস্টিক রিটার্ন। তাদের ফান্ডটা 2019 সালে তারা শুরু করেন এবং সেখান থেকে তারা 9.7% সিএজিআর জেনারেট করেন এবং গত বছর তাদের পারফরমেন্স হয়েছে 19.7। বাংলাদেশের রিটেল ইনভেস্টরদের তুলনায় এটা খুব ভালো একটা পারফরমেন্স। আমরা আজকে শুধু এজের গ্রোথ ফান্ডিং নিয়ে কথা বলবো, আমরা অন্য ফান্ডগুলো নিয়ে কথা বলবো না। এজের কয়েক ফান্ড আছে, যেহেতু এজের এই ফান্ডটা সবচেয়ে বেশি রিটার্ন জেনারেট করেছে এবং আমাদের দেশে রিটেল ইনভেস্টরদের জন্য এই ফান্ডটাই প্রযোজ্য, আমরা এই ফান্ডটাকে ফলো করতে পারি। এজের অন্যান্য ফান্ডগুলা এই সিমিলার স্টকগুলাই রাখে। শরিয়া ফান্ডে শুধু শরিয়া কমপ্লায়েন্সগুলো রাখে এবং অন্য ফান্ড যেগুলো আছে এই স্টকগুলাই রাখে, কিন্তু একটু বিভিন্ন ওয়েটেজে। আমাদের মতো ইনভেস্টরদের জন্য এই গ্রোথ ফান্ডাই প্রযোজ্য। আমরা শুধু আজকে এই গ্রোথ ফান্ডা নিয়ে কথা বলবো। যদি আমরা ডাটার সোর্সটা দেখে দিই, এই ডাটাটা আমরা কোথা থেকে পেলাম। আপনি যদি এজের ওয়েবসাইটে যান, সেখানে গেলে আপনি একটা পোর্টফোলিও স্টেটমেন্ট দেখতে পাবেন। এখানে যদি আপনি ক্লিক করেন তবে এই যে এই ফান্ড স্টেটমেন্টগুলো দেখতে পাবেন। আমরা কি করেছি, এজের লাস্ট 2টা কোয়ার্টারের পারফরমেন্সে কম্পেয়ার করে এই ডাটাটা পেয়েছি। চলুন বেশি কথা না বলে আমরা আমাদের ডাটাতে চলে যাই। প্রথম সেকশন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এদের এক্সিট এবং রিব্যালেন্সিং, মানে এজ কি কি শেয়ার সেল করেছে। প্রথম সেল পজিশন হলো ব্যাংকের শেয়ার। এদের ব্যাংকের শেয়ার পুরা পোর্শন মানে সবগুলা শেয়ার সেল করে দিয়েছে। কিছুদিন আগে আমাদের একটা গ্রুপ কল হয়, অনেকে জয়েন করেছিলেন, সেখানে আমি এই বিষয়টা নিয়ে বলেছিলাম যে এজ তারা এই ব্যাংকের শেয়ারতে অল্প একটু পজিশন নিয়েছে। এই কোয়ার্টারে তারা তাদের সবগুলা শেয়ার সেল করে দিয়েছে। ব্যাংকের শেয়ার মোটামুটি ফান্ডামেন্টাল উন্নত হচ্ছে, তাদের ব্যাড লোন কমে যাচ্ছে, কিন্তু আমি জানি না কেন সেল করেছে, আনমে যারা ভালো বলতে পারে। তারপর হচ্ছে ইবনে সিনার
তারা 48,000 শেয়ার সেল করে দিয়েছে। ইবনে সিনা শেয়ারটা থেকে তারা পুরোপুরি এক্সিট নিয়েছে। এই কোম্পানির আর কোনো শেয়ার তারা হোল্ড করছে না। আমি জানি না কেন এটা হতে পারে, তারা ফার্মা সেক্টরকে বেয়ারিশ দেখছে অথবা তাদের পোর্টফোলিওতে ফার্মা শেয়ার বেশি হয়ে গেছে, এরকম কিছু একটা হতে পারে। আমি আসলে মূল কারণ জানি না। তাদের ইবনে সিনা শেয়ার ফুল পোর্শন সেল করে দিয়েছে। তারপর হলো বেক্সিমকো ফার্মা। বেক্সিমকো ফার্মারও তারা 1 লাখ শেয়ার সেল করে দিয়েছে। এখান থেকে তাদের ফোল্ডিংয়ের 28% শেয়ার সেল করে দিয়েছে। এখান থেকে তারা একটা খুব ভালো ক্যাপিটাল গেইন পেয়েছে। এর মাধ্যমেই এজের কী কী শেয়ার সেল করেছে লাস্ট কোয়ার্টারে সেটা আপনারা জানতে পারলেন। চলুন এখন আমরা দেখে নিই তারা কী কী শেয়ার নতুন কিনেছে। আমরা এখন এক নজরে দেখে নিই এজ কী কী শেয়ার কিনেছে এবং কী কী দামে কিনেছে। প্রথম যে শেয়ারটা কিনেছে সেটা হলো রেনেটা প্রিফারেন্সিয়াল শেয়ার। এই শেয়ারগুলো থেকে রেনেটা 15% ফিক্সড ডিভিডেন্ড এবং আরও কিছু ক্রাইটেরিয়া আছে, সেখান থেকে তারা হয়তো মনে করেছে এই শেয়ারটা আন্ডার ভ্যালুড, তাই তারা এই শেয়ারটা কিনেছে। তারা ইউনিট সংখ্যা লিখেছে 33 লক্ষ এবং তাদের কিনা দাম 10 টাকা। আমি জানি না এই হিসাবটা কেন করেছে। রেনেটা মূলত এদের প্রিফারেন্স শেয়ারের প্রাইস 1900 টাকার মতো রেখেছে, কিন্তু এজ তাদের শেয়ারের দাম 10 টাকা ধরেছে। আপনি যদি এদের স্টেটমেন্টে যান, এখানে আপনি দেখতে পারেন রেনেটা প্রিফারেন্সিয়াল শেয়ার এই যে 10 টাকা দাম ধরেছে। আমার মনে হয় এরা এদের ইউনিট সংখ্যাকে বেশি করে ধরে তারা এই 10 টাকা ধরেছে। যেহেতু আমরা রিটেল ইনভেস্টর, এই শেয়ারটা মার্কেটেও ট্রেড হয় না, আমাদের জন্য এটা নিয়ে বেশি চিন্তা করার দরকার নাই। এই শেয়ারটা শুধু ওটিসি মার্কেটে ট্রেড হয়, তো আমরা সাধারণ মানুষ এই শেয়ারটা নিয়ে বেশি চিন্তা করার দরকার নাই। তারপর কিনেছে ইবিএল, নতুন করে 4 লক্ষ শেয়ার কিনেছে এবং তারা এই নতুন যে শেয়ারটা কিনেছে তার এভারেজ কস্ট 23 টাকা 41 পয়সা। ইবিএল এর যখন দাম কমে যায় তারা মনে হয় খুব ভালো রকমের ইবিএল এর শেয়ার কিনেছে। তারপর তারা ইনক্রিজ করেছে প্রাইম ব্যাংকে। প্রাইম ব্যাংকেরও 4,40,000 শেয়ার তারা কিনেছে এবং যে শেয়ারটা কিনেছে তার এভারেজ কস্ট পড়েছে 25 টাকা 73 পয়সা। তারপর কিনেছে বিএসআরএম স্টিল মিল। বিএসআরএম স্টিলেরও 3,48,000 শেয়ার কিনেছে, যার এভারেজ কস্ট পড়েছে 61 টাকা। এটা হচ্ছে গিয়ে এজের নিউ এলোকেশন। লাস্ট কোয়ার্টারে এই শেয়ারগুলো এজ কিনেছে এবং এই দামে কিনেছে। এখন দেখি কোন শেয়ারগুলো অন হোল্ড, মানে এই শেয়ারগুলোর কোনো পরিবর্তনই হয়নি। এই শেয়ারগুলো তারা কিনেও নি এবং এই শেয়ারগুলো তারা বিক্রিও করেনি। এজের যে শেয়ারগুলো তারা কোনো কিনেও নি বিক্রিও করেনি তার মধ্যে হচ্ছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকের তারা 10,25,000 শেয়ার হোল্ড করতেছে। স্কয়ার ফার্মারও 1,60,000 শেয়ার তারা হোল্ড করছে। মেরিকোরও 13,388 শেয়ার তারা হোল্ড করছে। যমুনা ব্যাংকেরও শেয়ার তারা হোল্ড করছে। এখানে কোনো পরিবর্তন হয়নি এবং রেনেটার অল্প সংখ্যক শেয়ার তারা হোল্ড করছে। এর মাধ্যমেই এজের অন হোল্ড সেকশনটা শেষ হয়ে গেল। এখন আমরা এজের Q4 এর ফাইনাল কোয়ার্টারের পুরা পোর্টফোলিওতে দেখব এবং এখন দেখব তারা তাদের পোর্টফোলিওতে কি কি শেয়ার আছে এবং কি দামে কিনেছি। ফাইনাল পোর্টফোলিওটা দেখার আগে আমার চ্যানেলের একটু প্রমোশন করে নিই। আমার ইউটিউব চ্যানেলে যারা আমার কন্টেন্ট দেখেন মাত্র 20% লোক আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন, বেশিরভাগ লোক আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি। এই নাম্বারটা চলুন আমরা 50-তে নিয়ে আসি। দয়া করে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের প্রমিস করছি বেস্ট অফ দ্য বেস্ট ইনভেস্টিং এবং লং টার্ম ইনভেস্টিং কন্টেন্ট আপনাদের কাছে নিয়ে আসবো। দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আমরা এখন এজের পুরা পোর্টফোলিওটা দেখে নিব। এজের ফাইনাল কোয়ার্টারের পোর্টফোলিওতে 10টা স্টক আছে। এখানে আছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকের তারা 10,25,000 শেয়ার হোল্ড করছে। এভারেজ কস্ট হচ্ছে গিয়ে 41 টাকা 66 পয়সা, মানে প্রতিটা শেয়ার তারা 41 টাকা 66 পয়সায় কিনেছে। তাদের ন্যাব অফ কস্ট, তাদের ন্যাবের 13.83% হচ্ছে তাদের ন্যাবের কস্ট। আমি জানতাম আমাদের দেশের মিউচুয়াল ফান্ডগুলা একটা শেয়ারে তাদের ন্যাবের 10% দিতে পারবে, কিন্তু কেন জানি এজ তাদের ন্যাবের 13% দিয়েছে। আমি এই সঠিক কারণটা জানি না। আপনারা যদি কেউ এই কারণটা জানেন দয়া করে আমাকে কমেন্টে জানান। তারপর হচ্ছে স্কয়ার ফার্মা। স্কয়ার ফার্মার তারা 1,60,000 শেয়ার হোল্ড করছে। তারা কিনেছে হলো 215 টাকা 75 পয়সা এবং এটা তার ন্যাবের 11.18%। তারপর হচ্ছে বিএসআরএম স্টিল। বিএসআরএম স্টিলের তারা এখন 5,53,000 শেয়ার কিনেছে এবং গত কোয়ার্টারে তারা 3,48,000 শেয়ার কিনেছে। তার মানে কি গত কোয়ার্টারে এরা বিএসআরএম স্টিলের হোল্ডিং বাড়িয়েছে। তাদের কেনা দাম হচ্ছে 61 টাকা 69 পয়সা। এটা তাদের ন্যাবের 11.0%। তারপর হচ্ছে রেনেটা প্রিফারেন্সিয়াল শেয়ার। তারা 33 লক্ষ ইউনিট কিনেছে। এটা যেহেতু ওটিসি মার্কেটে ট্রেড হয়
আমাদের মতো সাধারণ ইনভেস্টরের জন্য এটা মূলত সেটা মিনিংফুল না। আমরা ইচ্ছা করলে মনে হয় ওটিসি মার্কেট থেকে কিনতে পারি, কিন্তু আমি জানি না এটাতে কী পরিমাণ লিকুইডিটি পাওয়া যেতে পারে, তাই এটা সাধারণ ইনভেস্টরের জন্য আমি রেকমেন্ড করি না। তারপর আছে মেরিকো শেয়ার। মেরিকো শেয়ারটা তারা অনেক দিন ধরে হোল্ড করছে। মেরিকো শেয়ার তাদের 13,388টা ইউনিট আছে এবং তাদের অ্যাভারেজ কস্ট হচ্ছে গিয়া 2,402 টাকা। এটা তাদের ন্যাবের 10.42%। তারপর আছে প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকের তারা 12,40,000 শেয়ার হোল্ড করছে। গত কোয়ার্টারে তারা 4,40,000 শেয়ার কিনেছে, যার এভারেজ কস্ট হচ্ছে 25 টাকা 73 পয়সা এবং সেটা তাদের ন্যাব ভ্যালুর 10%। মোটামুটি তাদের ন্যাবের 10% তারা এই শেয়ারটা হোল্ড করছে। তারপর আছে বেক্সিমকো ফার্মা। বেক্সিমকো ফার্মার 2,55,370টি শেয়ার হোল্ড করছে। গত কোয়ার্টারে 1 লক্ষ বেক্সিমকো ফার্মার শেয়ার বিক্রি করে দেয় এবং তা থেকে ক্যাপিটাল গেইন নেয়। তাদের এখন কস্ট ভ্যালু হচ্ছে 88 টাকা করে। এই প্রতিটা শেয়ারের কস্ট ভ্যালু হচ্ছে 88 টাকা করে, যা তাদের ন্যাবের 7.28%। ইবিএল এর তাদের কাছে 4,81,136টি শেয়ার আছে। গত কোয়ার্টারেও তারা 4,55,000 শেয়ার কিনেছে, মানে গত কোয়ার্টারে একটা ভালো পরিমাণ শেয়ার কিনেছে। যতগুলো ইউনিট তার বেশিরভাগই তারা লাস্ট কোয়ার্টারে কিনেছে এবং তাদের কেনা দাম হচ্ছে 23 টাকা 41 পয়সা। এটা আমার মতে খুব ভালো একটা দামে তারা এই শেয়ারটি অ্যাকোয়ার করেছে, নেবে 3.60%। তারপরে আছে তাদের যমুনা ব্যাংক। যমুনা ব্যাংকের এক শেয়ারও তারা কিনেছে এবং গত কোয়ার্টার থেকে এটা অপরিবর্তিত রয়েছে, মানে গত কোয়ার্টারে তারা কোনো শেয়ার কিনেনি এবং যার কেনা দাম হয়েছে 20 টাকা 55 পয়সা। এটা তাদের ন্যাবের 2%। তারপর আছে রেনেটা। রেনেটার অল্প সংখ্যক শেয়ার তাদের কাছে আছে প্রায় 1000। এটা একটা খুব নেগলিজিবল অ্যামাউন্ট। এটা শুধু তারা কিনেছে প্রিফারেন্সিয়ালে অংশগ্রহণ করার জন্য। এর মাধ্যমে এজের পোর্টফোলিও রিভিউটা শেষ হয়ে গেল। আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে এই গুগল শিটটা দিয়ে দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে এই নাম্বারগুলা নিজে নিজে দেখে নিতে পারে। আপনি যদি আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করুন। আমাদের কিছু ফেসবুক গ্রুপ আছে, সেখানে আমরা লং টার্ম ভ্যালু ইনভেস্টিং নিয়ে কথা বলে থাকি। আপনি যদি ভ্যালু ইনভেস্টর হয়ে থাকেন, আপনি যদি লং টার্ম ইনভেস্টর হয়ে থাকেন, দয়া করে সেসব গ্রুপে জয়েন করতে পারে। সেসব গ্রুপের লিঙ্কও আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এই পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।